नमस्कार আমি প্রবীর। आज আমি শুরু করব কেশবচন্দ্র নাগের নবগণিত অর্থাৎ কেসি নাগের ম্যাথ সলিউশন ক্লাস 5। এই পর্বে মূলত আমরা প্রশ্নমালা 21 পঞ্চম শ্রেণীর পাতা 105 এই 105 এর যে ভগ্নাংশ বিষয়ক অঙ্কগুলি রয়েছে তার যে লিখিত অঙ্ক সেই লিখিত অঙ্কের আমরা এই পর্বে সমাধান করব। কেশবচন্দ্র নাগের নবগণিতের যে সমস্ত অঙ্কগুলি আমরা করে দিয়েছি, বাকি যে অঙ্কগুলি রয়েছে সেগুলিও আমরা সমাধান করব, হয় বোর্ডেতে কিংবা খাতার মধ্যে। আজ আমরা খাতায় সমাধান তুলে দেব, আর আগামী অন্যান্য পর্বগুলিতে আমরা বোর্ডের মাধ্যমে আমাদের এই ভগ্নাংশ বিষয়ক যে বিভিন্ন সমস্যা তারও সমাধান করব। তো আজকের এই পর্বে মূলত আমরা যে লিখিত অঙ্কগুলি রয়েছে 5টি, অর্থাৎ 58 থেকে 62 যে 5টি অঙ্ক রয়েছে সেই 5টি অঙ্কের সমাধান এই পর্বে আমরা লিখে লিখে তুলে দেব। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা প্রিয় ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের বলবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর সেই সঙ্গে বলবো, যদি কেউ আমাদের এই কেশবচন্দ্র নাগের নবগণিতের সমস্যার সমাধান কোনো কারণবশত মিস করে যাও কোনো ভিডিও, তাহলে অবশ্যই প্লেলিস্ট চেক করবে, তাহলে সেখানেই পেয়ে যাবে। আর যারা নতুন এই চ্যানেলে আসছো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তার সঙ্গে সঙ্গে বলবো যে আমাদের এই একমাত্র চ্যানেল ত্রিনেত্র চ্যানেল, যেখানে আমরা কেশবচন্দ্র নাগের নবগণিতের সমাধান সোম থেকে বুধবার 3 দিন তুলে ধরি। ঠিক একই রকমভাবে বৃহস্পতিবার থেকে শনিবার ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভার সমাধান তুলে দিই এবং রবিবার বিশেষ ক্লাস হিসাবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার শর্ট ট্রিক্সের উপর অঙ্কের সমাধান করে থাকি। তো সেই কারণে বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, তাহলেই এই অঙ্ক কটি সম্পূর্ণরূপে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, এখানে আমরা 105-এর যে অঙ্কগুলি রয়েছে, এখানে ভগ্নাংশের অন্যান্য যে অঙ্কগুলি সেগুলি আমরা পরবর্তী পর্বে আমরা বোর্ডেতে সমাধান করে দেব। এখন আমরা এই লিখিত অঙ্কগুলির সমাধান করব। এখানে 105-এর ভগ্নাংশ বিষয়ে যে 5টি অঙ্ক রয়েছে সেই 5টি অঙ্কের আমরা সমাধান করে দিচ্ছি। তো প্রথমের যে অঙ্কটি রয়েছে সেখানে বলা রয়েছে কি না, একটি মন্দির, আমরা লিখে নিয়েছি যদিও খাতাতে, সেখান থেকেই পড়ে দিচ্ছি। কি রয়েছে এখানে না, একটি মন্দির 176 মিটার উচ্চ, উহার চূড়াটি যদি সমস্ত মন্দিরের 3-এর 8 অংশ হয় তবে চূড়ার উচ্চতা কত? তাহলে এখানে কি বলা রয়েছে না, বলা রয়েছে একটি মন্দির 176 মিটার উচ্চ। তাহলে মন্দিরটির উচ্চতা সমান সমান লিখতে পারি আমরা কত না, 176 মিটার। 176 মিটার। এখন বলা হয়েছে কি, উহার চূড়াটি যদি সমস্ত মন্দিরের 3-এর 8 অংশ হয়, অর্থাৎ মন্দিরের উচ্চতা 176 মিটার আর চূড়ার উচ্চতা, অতএব চূড়ার উচ্চতা বলা আছে, চূড়ার উচ্চতা সমান সমান কি না 176 মিটার এর, বলেছে সমস্ত মন্দিরের মানে 176 মিটারের, তাহলে এর মানে গুণ চিহ্ন দেব, এর কত না 3-এর 8 অংশ, 3-এর 8 অংশ। এখন আমরা কাটাকুটি করব কীভাবে না, এই 176 মিটারকে 8 দিয়ে কাটলে হয় 8 2 হয় 16, 8 2 হবে 16, তার মানে 22, 22কে 3 দিয়ে গুণ করলে 22 3 হলো 66, তাহলে হবে 66 মিটার। 66 মিটারটা কি না, 66 মিটার হলো চূড়ার উচ্চতা। তো এইভাবে আমরা এর সমাধান করতে পারি। তাহলে আমরা কি করলাম আর কি চাওয়া হয়েছিল না, এখানে প্রথমে চাওয়া হয়েছিল মন্দিরের সমস্ত মন্দিরটির উচ্চতা বলে দেওয়া ছিল, আর তার চূড়ার উন্নতি বা চূড়ার উচ্চতা বলে দেওয়া ছিল কি না, মন্দিরের যা উচ্চতা তার মানে সমস্ত মন্দিরের 3-এর 8 অংশ। তাই সমস্ত মন্দিরটির উচ্চতা যেহেতু 176 মিটার, সেই 176 মিটার তো সেই কারণে সমস্ত মন্দিরের উচ্চতা যেহেতু বলা রয়েছে 176 মিটার, আর চূড়ার উচ্চতা কি বলেছে না, সমস্ত মন্দিরের 3-এর 8 অংশ,
তাহলে সমস্ত মন্দির সমান সমান 176 মিটার। এর বলতে কি না আমরা মূলত গুণ চিহ্ন করি, তাহলে এখানে কি করব না এর অর্থাৎ 176 মিটার গুণ 3/8 অংশ। তাই আমরা কি করলাম না এই 8 দিয়ে, যেহেতু লব হলো কি না ভাজ্য আর হর হলো ভাজক, তাই সেই ভাজক দিয়ে আমরা এখন এই 176কে ভাগ দিলাম, অর্থাৎ কাটাকুটি করলাম, তাতে করে পেলাম 22, 22 3 হলো 66। তাহলে 66 মিটার হবে কি না চূড়াটির উচ্চতা, তার মানে মন্দিরের চূড়ার উচ্চতা হলো 76 মিটার। তো চলো এবার আমরা শুরু করব আমাদের এই পর্বের দ্বিতীয় তথা 59 দাগের অঙ্ক। এখানে কি রয়েছে না এখানে বলা রয়েছে আমার নিকট 10 কিলোগ্রাম সন্দেশ ছিল, আমি তাহার 1/8 অংশ রামকে এবং 5/16 অংশ হরিকে দিলাম, কে কত অংশ পাইল। প্রথমে আমরা এই সন্দেশের যে পরিমাণ কিলোগ্রামে রয়েছে একে আরও ছোট এককে অর্থাৎ সংখ্যাটাকে আরও বড় আকারে নিয়ে নেব। তাহলে কিলোগ্রাম থেকে আমরা গ্রামে করব। তাহলে আমরা কি জানি না 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। এখন 10 কিলোগ্রাম সমান সমান লিখব আমরা কি 10 গুণ 1000 গ্রাম সমান 10,000 গ্রাম। তার মানে আমার নিকট এখন 10,000 গ্রাম সন্দেশ ছিল, আমি তাহার 1/8 অংশ রামকে দিলাম। তাহলে রামকে দিলাম কি না যে সন্দেশ ছিল তার 1/8 অংশ। তাহলে রামকে দিলাম সমান সমান কি হবে না 10,000 গ্রাম, এর 10,000 গ্রাম হয়তো তাহার সন্দেশ ছিল, আমি তাহার এখানে র আছে বা এর, তাই এখানে 10,000 গ্রাম গুণ 1/8। এটাকে এবার কাটবো, কাটাকাটি করলে কত হচ্ছে 8 দিয়ে কাটলে 8 1 8, 2 থাকে কত হচ্ছে না 20, 8 2 হলো 16, 4 থাকে 40, 8 5 হবে 40, শূন্যটা বসে গেল। এবার একে 1 দিয়ে যদি গুণ করি সমান সমান পাবো আমরা 1250 গ্রাম। এবার আমরা আগেই পেয়েছি যে 1000 গ্রাম সমান সমান 1 কিলোগ্রাম, মানে যত 1000 গ্রাম তত কিলোগ্রাম। তাহলে এটা লিখতে পারি আমরা কত না সমান লিখব 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম। তাহলে 1 কিলোগ্রাম আর 250 গ্রাম, 250 গ্রাম। এবার এখানে বলা আছে রামকে দেওয়া হয়েছে এবং হরিকে দিলাম 5/16 অংশ। তাহলে বলা আছে কি না 5/16 অংশ হরিকে দিলাম সমান সমান ওই 10,000 গ্রাম গুণ 5/16। এবার 16 দিয়ে কাটবো, 16 দিয়ে কাটলে 16 6 96, 4 40, 16 দিয়ে হবে 32, 8 80, 16 5 হবে 80, সমান সমান গুণ করলে হচ্ছে 5 5 25, 5 2 10 আর 2 হবে 12, 5 6 30 আর 1 হবে 31, সমান 3125 গ্রাম। সমান সমান আমরা লিখতে পারি 3 কিগ্রা বা কিলোগ্রাম, 3 কিলোগ্রাম 125 গ্রাম। তাহলে এক্ষেত্রে আমরা কি করলাম অঙ্কটাতে না এক্ষেত্রে বলা ছিল যে আমার নিকট 10 কিলোগ্রাম সন্দেশ ছিল, আমি তাহার 1/8 অংশ রামকে এবং 5/16 অংশ হরিকে দিলাম, কে কত পাইল। তো এই পরিমাণটা বার করতে গিয়ে আমাদের প্রথমে যেটা করতে হলো সেটা হলো কি না এই 10 কিলোগ্রামকে প্রথমে আমরা এর চেয়ে ছোট একক এবং সংখ্যাটাকে আরও যাতে করে বড় করা যায় সেই কারণে আমরা 1 কিলোগ্রাম সমান সমান আমরা জানি যে 1000 গ্রাম। তাহলে 10 কিলোগ্রাম সমান সমান হলো কত 10 গুণ 1000 সমান 10,000 গ্রাম।
এখন রামকে দিলাম সমান কি না মোট যে সন্দেশ তার 1/8 অংশ। তাহলে এই 10,000 গ্রাম গুণ 1/8 কাটাকুটি করেছি, পেয়েছি কত না 1250 গ্রাম। 1250 গ্রাম সমান সমান আমরা বলতে পারি কি যত হাজার গ্রাম মানে 1250 গ্রাম, তার মানে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম, আগেই বলেছি। তাহলে 1 কিলোগ্রাম, বাকি অংশটা গ্রামেই থাকলো, অর্থাৎ 1 কিলোগ্রাম 250 গ্রাম। আর হরিকে দিলাম সেক্ষেত্রে ওই 10,000 গ্রামের 5/16 অংশ কাটাকুটি করেছি, পেয়েছি কত না 3125 গ্রাম। তাহলে যত হাজার গ্রাম তত কিলোগ্রাম, তাহলে এখানে বলা আছে 3000 গ্রাম 3125 গ্রাম, তার মানে হলো 3 কিলোগ্রাম 125 গ্রাম। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে অঙ্কটি ছিল তারও সমাধান করে দিলাম। তো এরকম ধরনেরই ভগ্নাংশের অন্যান্য অঙ্কগুলি সম্পূর্ণরূপে পাওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে বলবো আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে ফলো করলে অবশ্যই বাকি আমরা এই পর্বের যে অঙ্কগুলো রয়েছে সেগুলিও আগামী দিনে বোর্ডেতে সমস্ত ভগ্নাংশ বিষয়ের সম্পূর্ণ তথ্য তুলে ধরবো। তো সেই কারণে বলবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো, আর সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের তৃতীয় তথা 60-এর দাগের অঙ্কে। তো দেখো এবার আমরা চলে এসেছি এই পর্বের তৃতীয় তথা 60-এর দাগের অঙ্কে। আমরা রয়েছি কেশবচন্দ্র নাগের নবগণিতের 105 পাতার 21 প্রশ্নমালাতে। এখানে বলা রয়েছে রাম 2 মাস 3 দিনের ছুটি লইয়া উহার 1/3 কাশিতে এবং 2/7 অংশ পুরীতে কাটাইল, কোথায় সে কতদিন ছিল? তাহলে প্রথমে আমরা লিখব যে 2 মাস 3 দিন সমান কতদিন? কতদিন না 2 মাস সমান 2 গুণ 30 যোগ আরও 3 দিন দিন সমান সমান লিখতে পারি আমরা 2 30 হলো 60 আর 3 দিন সমান 63 দিন। এই 63 দিনের মধ্যে কি বলা ছিল না রাম 1/3 কাশিতে, তাহলে রাম কাশিতে ছিল কি না এই 63 দিন এর 1/3 মানে 1/3 মানে 1/3, তাহলে 63 দিন গুণ 1/3, 1/3 মানে 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ 1/3। তাহলে এখানে ওই 3 দিয়ে আমরা 63 কাটবো, 3 2 হবে 6, 3 1 3 মানে 21 দিন। এই 21 দিন রাম কাশিতে কাটিয়ে এসেছে বা কাটিয়েছিল। এখন এবার আমরা চলে যাব আমাদের এই অঙ্কেরই দ্বিতীয় অংশটিতে। কি বলেছে না 2/7 অংশ সে পুরীতে কাটাইল, তাহলে 2/7 অংশ পুরীতে, তাহলে লিখব এখানে রাম পুরীতে ছিল সমান সমান কি লিখতে পারি না এক্ষেত্রে লিখব আমরা ওই একই রকমভাবে 63 দিন গুণ কত আছে না 2/7 অংশ, কাটাকুটি করবো আবার 7 9 63 মানে 9 2 হবে 18 দিন। তাহলে এই অঙ্কটির সমাধান এখানেই হয়ে গেল। তাহলে কি করলাম না এক্ষেত্রে আমরা রাম 2 মাস 3 দিনের জন্য ছুটি লইয়াছিল, তাহলে 2 মাস 3 দিন সমান সমান কত দিন না 1 মাস সমান যেহেতু 30 দিন, তাই 2 গুণ 30 তার সঙ্গে 3 যোগ মানে 60 যোগ 3 সমান সমান 63 দিন। এবার রাম কাশিতে ছিল কি না ওই 63 দিনের 1/3, 63 দিনের 1/3 মানে হলো 63 গুণ 1/3, কাটাকুটি করেছি পেয়েছি 21 দিন। এবার রাম পুরীতে ছিল সমান কি করেছি না 63 দিন তার 2/7 অংশ, ওই সমস্ত যে ছুটিটা তার 2/7 অংশ, তাহলে 63 দিন গুণ 2/7 কাটাকুটি করেছি, এক্ষেত্রেও পেয়েছি 18 দিন। তো এইভাবে
আমরা আমাদের এই 18 দাগের অঙ্কটি এই 60 দাগের অঙ্কেরও সমাধান করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের চতুর্থ অঙ্কে। এই পর্বের চতুর্থ অঙ্ক সেখানে কি রয়েছে না, এখানে বলেছে 1 ডেসিগ্রাম 4 গ্রামের কত অংশ। 1 ডেসিগ্রাম 4 গ্রামের কত অংশ। আমাদের মনে রাখতে হবে, যদি আমরা বড় এককগুলো দেখি তাহলে ওজনের এককে আমরা পাবো প্রথমে কিলোগ্রাম, তারপরে হেক্টোগ্রাম, তারপরে ডেকাগ্রাম, তারপরে গ্রাম, তারপরে ডেসি, তারপরে সেন্টি, তারপরে মিলি। তো সেক্ষেত্রে আমরা যখন দেখছি তাহলে সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, আমাদের এটা রয়েছে ডেসিগ্রাম। 1 ডেসিগ্রাম 4 গ্রামের কত অংশ। আমরা জানি, আমরা কি জানি না, আমরা জানি যে 10 ডেসিগ্রাম সমান সমান 1 গ্রাম। 10 ডেসিগ্রাম সমান সমান হলো 1 গ্রাম। 1 ডেসিগ্রাম 4 গ্রামের কত অংশ। তাহলে 4 গ্রাম সমান 1 গ্রাম সমান হলো 10 ডেসিগ্রাম। ঘুরিয়ে যদি বলি কথাটা, অর্থাৎ এই 4 গ্রাম সমান সমান কত ডেসিগ্রাম না 10 গুণ 4 ডেসিগ্রাম, অর্থাৎ 4 গ্রাম সমান হলো এই 40 ডেসিগ্রাম। তাহলে কথাটা এভাবে লিখব, অতএব 4 গ্রাম সমান 40 ডেসিগ্রাম। এখন কি চাওয়া হয়েছে, এখন অঙ্কটাতে চাওয়া হয়েছে যে 1 ডেসিগ্রাম 4 গ্রামের কত অংশ। 1 ডেসিগ্রাম 4 গ্রামের কত অংশ। তাহলে 4 গ্রাম সমান সমান হলো 40 ডেসিগ্রাম, বা 40 এখানে চাইছে 1 ডেসিগ্রাম সমান কত। তাহলে 40 ডেসিগ্রাম, তাহলে 4 গ্রাম সমান সমান আমরা পেলাম কি না 40 ডেসিগ্রাম। এখন 1 ডেসিগ্রাম আর তার মানে 40 ডেসিগ্রামের কত অংশ। তাহলে 40 ডেসিগ্রামের কত অংশ 1 ডেসিগ্রাম, যেহেতু আমরা 4 গ্রামকে ডেসিগ্রামে নিয়ে এসেছি, অর্থাৎ ছোট এককে বা একই এককে নিয়ে এলাম। এখন আমরা তাহলে বলতে পারি এটা 40 ভাগের তার মানে 1 ভাগ 1 ডেসিগ্রাম। তাহলে লিখব আমরা, অতএব 1 ডেসিগ্রাম 4 গ্রামের বা 40 ডেসিগ্রামের কত হবে না 40 ভাগের তার মানে 1 ভাগ, অর্থাৎ 1-এর 40 অংশ। তো এইভাবে আমরা এই চতুর্থ তথা 61 দাগের অঙ্কের সমাধান করতে পারি। তো এক্ষেত্রে আমরা কি করলাম, এক্ষেত্রে প্রথমত আমরা যেটা জানি যে 10 ডেসিগ্রাম সমান সমান 1 গ্রাম, যেহেতু আমাদের এই 4 গ্রামকে আমাদের ডেসিগ্রামে আনতে হবে বা গ্রাম থেকে আমাদের ছোট এককে আনতে হবে, তো সেই কারণে এদের আমরা ডেসিগ্রামে নিয়ে এলাম। এবার 4 গ্রাম সমান সমান তাহলে পেলাম কত, 10 গুণ 4 সমান 40 ডেসিগ্রাম। এই 40 ডেসিগ্রাম তা হলো 4 গ্রাম কি আমরা 40 ডেসিমিটার করলাম। তাহলে 1 ডেসিগ্রাম 4 গ্রামের বা 40 ডেসিগ্রামের কত অংশ হলো না 1-এর 40 অংশ হলো। কি করে না, এটা তার মানে 40 ভাগের 1 ভাগ হলো এই 1 ডেসিগ্রাম 4 গ্রামের বা 40 ডেসিগ্রামের 1-এর 40 অংশ। তো এইভাবে আমরা এর সমাধান করব। তো চলো এবার আমরা সম্পন্ন করব এই পর্বের শেষ তথা 62 দাগের অঙ্ক বা এই পর্বের পঞ্চম অঙ্কের সমাধান। তো এখানে কি বলা রয়েছে না 1 পায় 1 টাকার এবং 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ। আমরা কি জানি, আমরা জানি 16 আনা সমান 1 টাকা। 1 টাকা। আর কি জানি না, আর জানি 1 আনা সমান 12 পায়। 12 পায়। তাহলে এই 1 টাকা সমান সমান
12 গুণ 16 পায়। 1 টাকা সমান 16 আনা, আবার 1 আনা সমান 12 পায়। তাহলে 1 টাকা সমান সমান লিখতে পারি 12 গুণ 16 পায়, মানে 192 পায়। 16 দিয়ে 32, 16কে 16, আর এই 16 দুগুণে 32, 2 হাতে রইল 3, 16 1কে 16 আর 3 হলো 19, 192 পায়। এখন আমরা কি জানি না, তার মানে কি বলেছে না 1 পায় 1 টাকা, তাহলে এই টাকাকেও আমরা পায়েতে নিয়ে এলাম। এখন 1 পায় আর 1 টাকার পরিবর্তে লিখব কি না 192 পায়। তাহলে লিখব 1 পায় 1 টাকার বা 192 পায় এর কত অংশ হচ্ছে না, এর তখন হবে তার মানে 192 ভাগের, অর্থাৎ এটা হবে আমাদের ভাজক 192, আর ভাজ্য হবে সেক্ষেত্রে 1, অর্থাৎ 192 ভাগের 1 ভাগ হলো 1 পায় 192-এর, তাহলে 192 ভাগের 1 ভাগ, এত অংশ। এইভাবে আমরা এর সমাধান করতে পারি। সেই সঙ্গে আমরা সমাধান করব এবার 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ, এই অংশটির। তাহলে 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ, আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান 60 গুণ 60 সেকেন্ড, মানে 6 6 36, আর এই দুটো শূন্য, মানে 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান হলো 3600 সেকেন্ড। তাহলে তার সঙ্গে কি না 1 সেকেন্ড 1 ঘন্টার বা 3600 সেকেন্ডের, তাহলে অতএব 1 সেকেন্ড 1 ঘন্টা বা 3600 সেকেন্ডের কী হবে না 3600 ভাগের, তার মানে 1 ভাগ, 3600 ভাগের 1 ভাগ, এত অংশ। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের শেষ অঙ্কের সমাধান করতে পারি। এখানে চাওয়া হয়েছিল 1 পায় 1 টাকার কত অংশ, আর 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ। আমরা এই 1 পায় 1 ঘন্টার কত অংশ এক্ষেত্রে করেছি কি, আমরা জানতাম যে 16 আনা সমান 1 টাকা, আবার 1 আনা সমান 12 পায়। তাহলে 1 টাকা সমান 12 গুণ 16 পায়, মানে 192 পায়। তাহলে 192 পায় সমান সমান হলো কি না 1 টাকা। তাহলে 1 পায় সমান কি হচ্ছে না 1 পায় সমান সমান 1-এর 192 অংশ বা ভাগ, অর্থাৎ 192 ভাগের 1 ভাগ হলো কি না 1 পায় 1 টাকার এত অংশ। আবার ঠিক একই রকমভাবে এটা করেছি 1 সেকেন্ড 1 ঘন্টার কত অংশ, এক্ষেত্রে করেছি আমরা জানি যে 1 ঘন্টা সমান সমান হলো কি না 1 ঘন্টা সমান সমান হলো আমাদের 60 মিনিট। তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড। এবার 1 ঘন্টা সমান সমান তাহলে কি সম্পূর্ণটা সেকেন্ডে আনতে গেলে 60 গুণ 60 সমান সমান হলো 3600 সেকেন্ড। তার মানে 3600 সেকেন্ড সমান হলো 1 ঘন্টা। এই 1 ঘন্টা, তাহলে সেই 1 সেকেন্ড 1 ঘন্টার বা 3600 সেকেন্ডের কত অংশ না 3600 ভাগের 1 ভাগ। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের যে 5টি অঙ্ক তার সমাধান করলাম। তো সেই কারণে এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পাওয়ার জন্য অবশ্যই টেনেত্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর সেই সঙ্গে সঙ্গে প্রতিটি ভিডিও সম্পূর্ণরূপে এইরকমভাবেই তোমাদের দেখতে হবে। আর তার সাথে সাথে যদি কোনো অঙ্ক মিস করে যাও তাহলে এই প্লেলিস্ট চেক করলেই সমস্ত অঙ্ক পেয়ে যাবে। তো সেই কারণে বলবো আমাদের এই টেনেত্ব চ্যানেল একমাত্র চ্যানেল যেখানে চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত কেশবচন্দ্র নাগের নবগণিতের বইয়ের প্রতিটি প্রশ্নমালার সমাধান তুলে ধরা হচ্ছে। তো সেই কারণে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই সমস্ত সমাধান বা সমস্যা সমাধান তোমরা সহজেই করতে পারবে, তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আর সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই প্রতিটি ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের অভাব অভিযোগ জানাও। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার।